এর আগের ভিডিওগুলিতেও আমরা দ্রবণ বা সলিউশন নিয়ে আলোচনা করেছি। দ্রবণ হলো দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ, যেখানে উপাদানগুলির আনুপাতিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যায়। দ্রবণ বা সলিউশন মূলত দুটি অংশ দিয়ে তৈরি, একটি হলো দ্রাবক বা সলভেন্ট, আর একটি হলো দ্রাব বা সলিউট। দ্রবণে দ্রাবের কণার আকারের উপর নির্ভর করে আমরা দ্রবণকে তিনটি ভাগে ভাগ করেছিলাম। সেগুলি হলো প্রকৃত দ্রবণ, কলোয়েড দ্রবণ এবং প্রলম্বন। আজ আমরা দ্রবণে দ্রাবের পরিমাণ বা দ্রবণের গাঢ়ত্ব অনুসারে দ্রবণকে কত ভাগে ভাগ করা যায় সে বিষয়ে আলোচনা করব। দ্রবণে দ্রাবের পরিমাণ বা গাঢ়ত্ব অনুসারে দ্রবণকে মূলত তিন ভাগে ভাগ করা যায়: অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড সলিউশন, সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন এবং অতিপৃক্ত দ্রবণ বা সুপার স্যাচুরেটেড সলিউশন। এখন অসম্পৃক্ত ও সম্পৃক্ত দ্রবণ নিয়ে আলোচনার পূর্বে চলো একটা পরীক্ষা করে দেখি। এখন একটি গ্লাসে কিছু পরিমাণ জল নিয়ে ধরো তার মধ্যে 1 চামচ চিনি নিয়ে আমরা ভালো করে নাড়িয়ে দিলাম। তাহলে লক্ষ্য করো চিনির কণাগুলি জলের আন্তরাণবিক ফাঁকের মধ্যে প্রবেশ করে একটি স্বচ্ছ সমসত্ব দ্রবণ তৈরি করেছে। এখন এই দ্রবণের মধ্যে যদি আমরা আরও চিনি যোগ করতাম তাহলে সেটিও দ্রবীভূত হয়ে যেত। এরকম আরেকটি গ্লাসের মধ্যে আমরা একই পরিমাণ জল নিয়ে ক্রমাগত চিনি যোগ করতে থাকব যতদূর পর্যন্ত এর মধ্যে চিনি দ্রবীভূত হতে পারে। তো আমরা এরকম ক্রমাগত চিনি যোগ করতে থাকব এবং নাড়িয়ে যেতে থাকব। এখন আমরা এই নির্দিষ্ট পরিমাণ বা 1 গ্লাস জলে সর্বোচ্চ যত পরিমাণ চিনি দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করতে পারে সেই হিসাবেই আমরা এই দ্রবণটি তৈরি করেছি। দেখো অতিরিক্ত চিনি নিচে থিতিয়ে পড়ে গেছে, একটু ভালো করে লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে নিচে চিনিগুলি থিতিয়ে পড়ে গেছে। এখন ওই নিচে থিতিয়ে পড়া চিনির উপরের অংশের এই যে স্বচ্ছ এবং সমসত্ব দ্রবণ, এই দ্রবণটিকেই আমরা বলি সম্পৃক্ত দ্রবণ। তাহলে চলো আমরা এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দ্রবণটি একটু বিশদে আলোচনা করি। এখন ওই নিচে থিতিয়ে পড়া চিনির উপরের অংশের স্বচ্ছ এবং সমসত্ব জলীয় দ্রবণটির কথা বিবেচনা করো। এখানে একটি নির্দিষ্ট তাপমাত্রায় অর্থাৎ ঘরের তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের দ্রাবকে, যেমন এখানে জলে, সর্বোচ্চ যত পরিমাণে দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন করতে পারে সেই তত পরিমাণেই দ্রবীভূত হয়ে আছে। তো এই নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের দ্রাবকে সর্বোচ্চ যত পরিমাণে যেমন এখানে চিনি, দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন করতে পারে, এই দ্রবণটিকেই এই নির্দিষ্ট তাপমাত্রায় ওই দ্রাবের অর্থাৎ চিনির সম্পৃক্ত জলীয় দ্রবণ বলে। আমরা প্রথমে এই 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ চিনি যোগ করে যে জলীয় দ্রবণটি তৈরি করেছিলাম, এই দ্রবণটির ক্ষেত্রে লক্ষ্য করো যে এখানে এই নির্দিষ্ট তাপমাত্রায় অর্থাৎ ঘরের তাপমাত্রায় সর্বোচ্চ যত পরিমাণে চিনি বা দ্রবীভূত হতে পারে সেই পরিমাণে এখানে কিন্তু দ্রবীভূত নেই। তাহলে এই দ্রবণটিকে আমরা এই নির্দিষ্ট তাপমাত্রায় ওই দ্রাবের অর্থাৎ চিনির অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড সলিউশন বলবো। তাহলে সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণ কাকে বলবো আরেকবার লক্ষ্য করো। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের দ্রাবকে সর্বোচ্চ যত পরিমাণে দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন করতে পারে তত পরিমাণে যদি দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণটিকে ওই নির্দিষ্ট তাপমাত্রায় ওই দ্রাবের সম্পৃক্ত দ্রবণ বলবো। আর যদি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের দ্রাবকে সর্বোচ্চ যত পরিমাণে দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন করতে পারে তার চেয়ে কম পরিমাণে দ্রবীভূত থাকে, এখানে কম পরিমাণে আছে মাত্র 1 চামচ, তাহলে আমরা ওই দ্রবণটিকে ওই নির্দিষ্ট তাপমাত্রায় ওই নির্দিষ্ট দ্রাবের অর্থাৎ চিনির অসম্পৃক্ত দ্রবণ বলি। এখন এই সম্পৃক্ত কথাটি একটু যদি আমরা ভেঙে বলি তাহলে সমপৃক্ত এই হিসাবে বলতে পারি। আবার অসম্পৃক্ত এই কথাটিকে আমরা এইভাবে বলতে পারি অসমপৃক্ত। তাহলে সম মানে নিশ্চয়ই জানো সমান,
আর অসম মানে অসমান। তাহলে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের দ্রাবকে সর্বোচ্চ যত পরিমাণে দ্রাব দ্রবীভূত হতে পারে তার সম বা সমান পরিমাণ যদি দ্রাব দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন হয় তাহলে সেই দ্রবণ সম্পৃক্ত দ্রবণ। আর কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের দ্রাবকে সর্বোচ্চ যত পরিমাণে দ্রাব দ্রবীভূত হতে পারে তার সঙ্গে অসম অর্থাৎ তার সমান পরিমাণ যদি না থেকে অর্থাৎ তার থেকে কম পরিমাণে থেকে যদি দ্রবণ উৎপন্ন হয় তাহলে সেই ধরনের দ্রবণকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত বা স্যাচুরেটেড এবং অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড এই যে তার ইংলিশ টার্মগুলো, এগুলিকেও আমরা মজার ছলে এইভাবে লিখতে পারি। স্যাচুরেটেডকে এইভাবে লিখতে পারি সেম টু হাইয়েস্ট সলিউট ডিজলভড। এখানে সলিউট মানে দ্রাব, তাহলে সেম টু অর্থাৎ সমান কিসের সঙ্গে সমান না হাইয়েস্ট সলিউট ডিজলভড অর্থাৎ সর্বোচ্চ দ্রাব ডিজলভ মানে দ্রবীভূত হওয়া। অর্থাৎ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের দ্রাবকে সর্বোচ্চ যত পরিমাণে দ্রাব দ্রবীভূত হয়ে থাকতে পারে তার সমান অর্থাৎ সেম টু যদি দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণটিকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন। আবার কোনো একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের দ্রাবকে যদি সর্বোচ্চ পরিমাণে দ্রাব বা সলিউট দ্রবীভূত অবস্থায় না থাকে অর্থাৎ আনসেম টু হয় অর্থাৎ সমান না হয় তাহলে সেই ধরনের দ্রবণটিকে আমরা বলবো আনস্যাচুরেটেড সলিউশন বা অসম্পৃক্ত দ্রবণ। এখন এই যে অসম্পৃক্ত দ্রবণ যেখানে সামান্য পরিমাণেই চিনি দ্রবীভূত ছিল তার মধ্যে যদি আমরা আরও কিছুটা চিনি যোগ করে দ্রবণটি নাড়িয়ে দিই তাহলে আমরা দেখব এই পরিমাণ চিনিও দ্রবীভূত হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো অসম্পৃক্ত দ্রবণে আবার নতুন করে কিছু চিনি যোগ করার পর সেই চিনির কণাগুলিও জলের মধ্যস্থ অন্তরাণবিক ফাঁকের মধ্যে প্রবেশ করে অদৃশ্য হয়ে সমসত্ব দ্রবণ তৈরি করেছে। এই ক্ষেত্রে লক্ষ্য করো দ্রবণের আয়তন এর কিন্তু কোনোরূপ পরিবর্তন হয়নি, কিন্তু আমরা যে নতুন করে চিনি যোগ করেছিলাম তাহলে নতুন করে চিনি যোগ করার ফলে দ্রবণের ভরের পরিবর্তন হয়েছে অর্থাৎ ভর বৃদ্ধি পেয়েছে। এখন আমরা জানি ভর বাই আয়তন সমান ঘনত্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমরা যদি তার মধ্যে আরও দ্রাব যোগ করি তাহলে এই অসম্পৃক্ত দ্রবণের যেহেতু ভর বাড়ে তাহলে তার সঙ্গে সঙ্গে ঘনত্ব পরিবর্তিত হয় বা বাড়ে। সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আরও যদি আমরা অতিরিক্ত চিনি যোগ করতাম সেটা কিন্তু দ্রবীভূত হতো না, ফলে না দ্রবণের আয়তনের পরিবর্তন হতো না নতুন করে তার মধ্যে চিনি দ্রবীভূত হয়ে তার ভরের পরিবর্তন হতো। তাহলে সম্পৃক্ত দ্রবণে আমরা দেখব ঘনত্ব অপরিবর্তিত অবস্থাতেই থাকে। এবার আমরা আলোচনা করব কি করে একটি সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়। সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করার একটি উপায় হলো তার উষ্ণতা বৃদ্ধি। আমরা আগের ভিডিওতেই দ্রাব্যতা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম দ্রাব্যতা উষ্ণতার উপরে নির্ভরশীল, উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দ্রাব্যতাও পরিবর্তিত হয়। ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমরা কোনো একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করি এবং তারপর যদি সেই দ্রবণের উষ্ণতা বাড়িয়ে ধরো 50 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিই তাহলে লক্ষ্য করো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের দ্রাবকে সর্বোচ্চ যতটা পরিমাণে দ্রাব দ্রবীভূত হতে পারত 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই চিনির জলীয় দ্রবণের ক্ষেত্রে যদি লক্ষ্য করি তখন তার চেয়ে আরও বেশি পরিমাণে চিনি দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি হতো, যেহেতু চিনির ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বাড়ে। এক কথায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণ আর কিন্তু 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেও সম্পৃক্ত অবস্থায় থাকে না, সেটি অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। সম্পৃক্ত দ্রবণ থেকে অসম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করবার আরেকটি পন্থা হলো তার মধ্যে অতিরিক্ত দ্রাবক যোগ। ধরো এই সম্পৃক্ত দ্রবণ এর মধ্যে যদি আমরা আরও বেশি পরিমাণে দ্রাবক অর্থাৎ জল যোগ করে দিতাম তাহলে কিন্তু তার মধ্যে আরও বেশি পরিমাণে চিনি দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি হতো।
তাহলে এর মধ্যে যদি আমরা আরও বেশি পরিমাণে জল যোগ করে দিই, তখন কিন্তু সেই দ্রবণের আবার দ্রবীভূত করার ক্ষমতা বেড়ে যাবে। সেই অবস্থায় সেটি কিন্তু আর সম্পৃক্ত দ্রবণ থাকবে না। তাহলে অতিরিক্ত দ্রাবক যোগ করে আমরা সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারি। এবারে আমরা আলোচনা করব কিভাবে একটি অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারি। অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করবার জন্য যে উপায়গুলি আছে তার মধ্যে অন্যতম হলো অতিরিক্ত দ্রাবযোগ। তো আমরা অসম্পৃক্ত দ্রবণে যদি আরও বেশি পরিমাণে দ্রাব বা এই দ্রবণের মধ্যে আরও বেশি করে আমরা চিনি যোগ করতাম, তাহলে এক সময় এমন উপস্থিত হতো যে এই দ্রবণের মধ্যে চিনির পরিমাণ সর্বোচ্চ হতো। তাহলে সেই অবস্থায় ওই অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণে পরিণত হতো। অসম্পৃক্ত দ্রবণ থেকে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করবার আরেকটি পদ্ধতি হলো উষ্ণতা কমানো। ধরো এই অসম্পৃক্ত দ্রবণটি 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তৈরি করা হয়েছে। এখন এর তাপমাত্রা যদি আমরা কমিয়ে দিতে থাকি, তাহলে আমরা আগেই বলেছিলাম যে চিনির জলীয় দ্রবণের দ্রাব্যতা উষ্ণতা কমালে কমে। এখন যদি আমরা উষ্ণতা ক্রমাগত কমাতে থাকি, তাহলে এমন একটি অবস্থায় আমরা উপনীত হব যেখানে ওই কম উষ্ণতাতে ওই অসম্পৃক্ত দ্রবণটি সম্পৃক্ত অবস্থায় উপনীত হবে। অর্থাৎ ওই কম উষ্ণতাতে এই নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে উপস্থিত দ্রাব বা চিনির পরিমাণটি সর্বোচ্চ অবস্থায় থাকবে। তো এই হিসাবে আমরা উষ্ণতা কমিয়ে একটি অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত অবস্থায় আনতে পারি। তো অসম্পৃক্ত দ্রবণ থেকে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করবার আরেকটি পদ্ধতি হলো উষ্ণতা বাড়িয়ে দ্রাবককে বাষ্পীভূত করা। যদি আমরা অসম্পৃক্ত দ্রবণকে ক্রমশ উত্তপ্ত করতে থাকি, তাহলে দেখব এর মধ্যে উপস্থিত দ্রাবক যেমন জল বাষ্পীভবনের মাধ্যমে বাইরে বেরিয়ে আসবে। তাহলে ক্রমাগত এর মধ্যে দ্রাবকের পরিমাণ কমতে থাকবে। এইবার যদি আমরা পুনরায় আবার সমস্ত দ্রবণটিকে গরম অবস্থা থেকে ঠান্ডা অবস্থায় আনি, তাহলে দেখব ওই কম পরিমাণ দ্রাবকের মধ্যে এখন যে পরিমাণ চিনি বা দ্রবীভূত আছে সেই পরিমাণটি সর্বোচ্চ। অর্থাৎ এই অবস্থায় আমরা দেখব অসম্পৃক্ত দ্রবণ আবার সম্পৃক্ত অবস্থায় উপনীত হয়। তাহলে এইভাবে উষ্ণতা বাড়িয়ে দ্রাবককে বাষ্পীভূত করে তার পরিমাণ কমিয়ে আবার পুনরায় তাকে প্রাথমিক উষ্ণতায় নিয়ে এসেও আমরা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারি। তাহলে আমরা অসম্পৃক্ত দ্রবণ ও সম্পৃক্ত দ্রবণ নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব অতিপৃক্ত দ্রবণ বা সুপার স্যাচুরেটেড সলিউশন নিয়ে। নির্দিষ্ট উষ্ণতায় কোনো সম্পৃক্ত দ্রবণে সর্বাধিক যে পরিমাণে দ্রাব থাকা উচিত, কোনো বিশেষ শর্তে যদি তার চেয়েও বেশি পরিমাণে দ্রবীভূত থাকে, তবে সেই দ্রবণকে অতিপৃক্ত দ্রবণ বলে। তবে অতিপৃক্ত দ্রবণ প্রস্তুত করা এবং অতিপৃক্ত দ্রবণকে সংরক্ষণ করা দুটিই কষ্টসাধ্য। তবে সব ক্ষেত্রেই অতিপৃক্ত দ্রবণ তৈরি হয় না। সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম অ্যাসিটেট ইত্যাদি যৌগগুলির ক্ষেত্রেই আমরা খুব সতর্কতার সঙ্গে অতিপৃক্ত দ্রবণ তৈরি করতে পারি। এখন আমরা হাইপো বা সোডিয়াম থায়োসালফেট, যা সংকেত Na2H2O3 5H2O, এর অতিপৃক্ত দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয় সে বিষয়ে আলোচনা করব। একটি টেস্ট টিউবের মধ্যে সামান্য হাইপো বা সোডিয়াম থায়োসালফেটের কেলাস নিয়ে টেস্ট টিউবটিকে যদি ধীরে ধীরে উত্তপ্ত করা হয়, তবে আমরা দেখব ওই হাইপো অর্থাৎ সোডিয়াম থায়োসালফেটের কেলাসের মধ্যে উপস্থিত এই যে কেলাস জল 5H2O, এই কেলাস জলের মধ্যেই সোডিয়াম থায়োসালফেট দ্রবীভূত হয়ে একটি স্বচ্ছ দ্রবণ তৈরি করবে। এখন ওই টেস্ট টিউবের মুখটি যদি আমরা তুলো দিয়ে বন্ধ করে এবং টেস্ট টিউবটিকে না নাড়িয়ে রেখে দিয়ে পুনরায় স্বাভাবিক তাপমাত্রায় ফিরিয়ে আনি, তাহলে দেখব টেস্ট টিউবটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দ্রবণটি তরল অবস্থাতেই আছে এবং দ্রবণ থেকে কোনো দ্রাব নিচে থিতিয়ে পড়েনি। এটি হাইপোর অতিপৃক্ত দ্রবণ বা সুপার স্যাচুরেটেড সলিউশন। তবে এই অতিপৃক্ত দ্রবণ সম্পর্কে আগেই বলেছি যে এটি সুস্থিত নয়। এই দ্রবণে সামান্য একটু নাড়া দিলেই বা এই দ্রবণের মধ্যে হাইপোর একটি ছোট্ট কেলাস যদি ফেলে দেওয়া হয়, তাহলে সঙ্গে সঙ্গে ওই দানাকে কেন্দ্র করে সমস্ত সোডিয়াম থায়োসালফেটই পুনঃকেলাসিত হয় এবং টেস্ট টিউবে কোনো তরলই অবশিষ্ট থাকে না। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে অতিপৃক্ত দ্রবণ সাধারণ অবস্থায় সবসময় তৈরি করা যায় না।
অতিপৃক্ত দ্রবণ প্রস্তুত করাও যেমন কষ্টকর, অতিপৃক্ত দ্রবণকে সংরক্ষণ করাও তেমনই কষ্টকর। তবে এখানে একটি বিষয় লক্ষ্য রাখবে, সম্পৃক্ত দ্রবণ হোক, অসম্পৃক্ত দ্রবণ হোক বা অতিপৃক্ত দ্রবণ হোক, প্রত্যেকটি সংজ্ঞাই ওই নির্দিষ্ট উষ্ণতা কথাটি অবশ্যই উল্লেখ করবে। যেহেতু দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভরশীল, তাই উষ্ণতা উল্লেখ না করে যদি এইগুলির কখনো সংজ্ঞা লেখো তাহলে কিন্তু সেগুলো ভুল হয়ে যাবে। একটি দ্রবণ সম্পৃক্ত না অসম্পৃক্ত না অতিপৃক্ত আমরা কিভাবে বুঝবো, শনাক্তকরণ কিভাবে করব? যদি কোনো দ্রবণের মধ্যে অতিরিক্ত দ্রাব্য যোগ করার পর দেখা যায় যে দ্রাব্য দ্রবীভূত হয়ে গেল, তাহলে বুঝতে হবে সেই দ্রবণটি অসম্পৃক্ত দ্রবণ। যদি কোনো ক্ষেত্রে দ্রাব্য যোগ করার পর দেখা গেল দ্রাব্য ওই দ্রবণে দ্রবীভূত হয়নি, নিচে থিতিয়ে পড়ে গেছে, তাহলে বুঝতে হবে ওই দ্রবণটি ছিল সম্পৃক্ত দ্রবণ। আর যদি কোনো ক্ষেত্রে আমরা দেখি অতিরিক্ত দ্রাব্য যোগ করার পর অতিরিক্ত পরিমাণে বেশি করে দ্রাব্য অধক্ষিপ্ত হয়ে থিতিয়ে পড়ে গেছে বা পুনরায় সমস্ত দ্রবণটি পুনঃকেলাসিত হয়ে কঠিন অবস্থায় ফিরে এসেছে, তাহলে সেই দ্রবণটিকে আমরা বলবো অতিপৃক্ত দ্রবণ। তাহলে এই হিসাবে আমরা সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণকে শনাক্তকরণ করতে পারি। তাহলে আজকে আমরা আলোচনা করলাম সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অতিপৃক্ত দ্রবণ অর্থাৎ স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড ও সুপার স্যাচুরেটেড সলিউশন নিয়ে। পরবর্তী আলোচনা আবার পরবর্তী ভিডিওতে।